আমাদের রাজ্যে ভোট আসছে, সামনের বছরই আমাদের রাজ্যে ভোট, বিধানসভা ভোট, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না হলে এ রাজ্যে ভোট হবে না দাবি করছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। দাবি করছেন এসআইআর না হলে এ রাজ্যে ভোট হবে না। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক হুঙ্কার দিচ্ছেন, কিন্তু কেন, কোন প্রেক্ষিতে তিনি হঠাৎ এই কথা বলছেন? সেবক রয়েছে মালদা থেকে আমার সঙ্গে সরাসরি। সেবক, একদমই অতনু, তুমি যেমনটা বলছিলে যে সুর চড়ানো শুধু নয়, হুমকি হুঁশিয়ারি দিলেন মালদহের ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এসআইআর নিয়ে তিনি আজকে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন যে এ রাজ্যে বিধানসভা ভোটের আগেই এসআইআর করতে হবে, না হলে ভোট হতে দেবেন না। প্রয়োজনে দিল্লিতে গিয়ে ধর্নায় বসবেন, দিল্লিতে আগুন জ্বলবে। তার অভিযোগ, যে প্রেক্ষিতে তিনি এই অভিযোগ করছেন বা এই দাবি করছেন, তার অভিযোগ যে রাজ্যের একের পর এক বুথ তিনি দেখছেন যেখানে নাকি 100 থেকে 200 মৃত ভোটার, ভুতুড়ে ভোটার রয়েছে, যাদের মধ্যে অনেক অনুপ্রবেশকারী রয়েছে, রোহিঙ্গাদের নাম রয়েছে, এবং তাদেরকে যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না যায়, অর্থাৎ স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি তার। এবং তিনি বলছেন যে এসআইআর করে তবে ভোট করলে তবেই স্বচ্ছতার সঙ্গে ভোট হবে, না হলে দুর্নীতি হতে পারে। তাছাড়া ভোট আসতেই হিংসা শুরু হয়েছে রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ঠিক করুক পুলিশ দিয়ে না সেনাবাহিনী নামিয়ে এসআইআর হবে, কিন্তু এসআইআর হতেই হবে। তারা এসআইআর চান, না হলে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়ে ধর্নায় বসবেন। এই ঘটনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই যে বিজেপির এর আগেও একাধিক নেতাকে দেখেছি আমরা এসআইআর ইস্যুতে এসআইআর এর পক্ষে বলেছেন, কিন্তু এভাবে হুঙ্কার হুঁশিয়ারি চড়া সুর কিন্তু সাম্প্রতিককালে বিজেপি নেতৃত্বের মধ্যে দেখা যায়নি। আর সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী হুঙ্কার দিচ্ছেন এসআইআর হতেই হবে, এসআইআর না হলে রাজ্যে ভোট নয়। কি বলছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, শুনুন। আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এসব কথা নাকি সিনেমায় ভালো লাগে, খোঁচা কুণাল ঘোষের। এ তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। একজন বৈধ ভোটারকে আমরা হ্যারাস্ট হতে দেব না। একজন বৈধ ভোটার যদি বাদ যান, তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। আর রইল অবৈধ বা ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। মহারাষ্ট্রের ভোটার তালিকা, দিল্লির ভোটার তালিকা, অন্য রাজ্য থেকে গাদা গাদা ডুপ্লিকেট ঢুকিয়ে দিচ্ছে। বিহারে কি দেখা গেল? ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছেন। সামনের বছর ভোট, তার আগে রাজনীতির হাওয়া গরম হচ্ছে। রাজনীতির কারবারি যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী, তারা তাদের মতো করে বক্তব্য পেশ করছেন যাতে হাওয়া আরো গরম হচ্ছে। যেমন অর্জুন সিং ব্রাত্য বসুকে মারধরের হুমকি দিচ্ছেন, পাল্টা ব্রাত্য বসু আবার অর্জুন সিংকে বাঙালি বিরোধী তকমা দিচ্ছেন। শুনুন। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম। অর্জুন সিং এর মতো থার্ড গ্রেডের বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে, এ তো জানা কথা। অর্জুন সিং এ জীবনে আর কোনোদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না, আজীবন ওকে যদি হয় বড় জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে।
বিধানসভায় ঢোকার স্বপ্ন, লোকসভায় ঢোকার স্বপ্ন অর্জুন সিং এর শেষ। তুমুল বৃষ্টি হচ্ছে দিল্লিতে, কিন্তু তারই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের এক নির্দেশিকা, যে নির্দেশিকা সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য, তাতে আবার রাজনীতির হাওয়াও গরম হচ্ছে। কি সেই নির্দেশিকা? প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরি করতে হবে। অনুপ্রবেশকারী রুখতে ডিটেনশন সেন্টার, অর্থাৎ অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদের বা অবৈধভাবে আসা বিদেশিদের আটক করে রাখতে হবে ডিটেনশন সেন্টারে। সব রাজ্যেই, আগে বিজেপি শাসিত রাজ্য অসমে ছিল, ওড়িশায় ছিল, এবার আর কোনো একটা দুটো রাজ্য নয়, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও। কাদের রাখা হবে? না, যারা অবৈধভাবে এদেশে এসেছেন। মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রী, তুমুল বৃষ্টি হচ্ছে দিল্লিতে, কিন্তু তার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশ প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য রাজনীতির হাওয়া বোধহয় আবার গরম করে ফেলছে। ঠিক কি নির্দেশ? দেখো, একেবারেই রাজনীতির হাওয়া অবশ্যই গরম করছে। তার কারণ এর মধ্যে দুটি অংশ রয়েছে। এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এই অনুযায়ী যেটা বলা হয়েছে যে সেখানে প্রত্যেকটি স্টেটে এবং কেন্দ্রশাসিত যে অঞ্চল রয়েছে সেখানে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। এবং যেহেতু এটা এখন আগে আইন পাশ হয়েছিল বাজেট অধিবেশনে এবং তারপরে সেখান থেকে এটা রুল ফর্ম হয়ে গিয়েছে, ফলে এখন এই আইন লাগু হয়ে গেল এবং যার ফলে সমস্ত রাজ্যকে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে এবং সেটি নির্দেশ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই করতে হবে এবং তেমনটাই বক্তব্য স্বরাষ্ট্র মন্ত্রকের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে তাদের তরফ থেকে যে প্রশ্নটা তোলা হচ্ছে যে এই ধরনের নির্দেশ কেন দেওয়া হলো এবং ডিটেনশন সেন্টার তৈরি করার ক্ষেত্রেও যে প্রভিশনগুলো মানার কথা রয়েছে সেই প্রভিশনের জায়গা কোথায় রয়েছে। এবং এর পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে যেহেতু রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও কিন্তু একটি মামলা করা হয়েছে সর্বোচ্চ আদালত, যেখানে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জানতে চেয়েছে যে কি প্রসেস রয়েছে একজন কোনো ব্যক্তি, তাকে যদি অনুপ্রবেশকারী বা বিদেশি হিসেবে বা অবৈধ বসবাসকারী হিসেবে চিহ্নিত করা হয় তাহলে তাকে সেই দেশে, সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর এসওপি কি রয়েছে। ফলে সেই জায়গা থেকেই সর্বোচ্চ আদালতের হাতে বাঁচার জন্যই এই রুলস অ্যান্ড রেগুলেশনস ফর্ম করা হয়েছে এবং সেখানেই এই ডিটেনশন সেন্টারের বিষয়টিও তুলে ধরা হয়েছে, এমনটাই কিন্তু বক্তব্য রাজনৈতিক ব্যক্তিত্বদের তরফ থেকে উঠে আসছে। তবে সার্বিকভাবে এই রুলস ফ্রেম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বড় বিতর্ক আবারও শুরু হয়ে গিয়েছে দেশে। মৈত্রী, এই যে নির্দেশ, এই যে গাইডলাইন, তাতে ছাড় রয়েছে, কিছু কিছু বিদেশিদের জন্য ছাড় রয়েছে। কারাই ছাড় পাচ্ছেন? দেখো, এই ছাড় পাচ্ছেন খুব সুনির্দিষ্ট কিছু ধর্মের মানুষ, তাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এবং খ্রিস্টানরা রয়েছেন। এবং এদের জন্য ছাড় কাদের কাদের ক্ষেত্রে রয়েছে? যে যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছেন এবং যারা ধর্মের কারণে যাদেরকে পারসিকিউটেড হতে হয়েছে, অর্থাৎ ধর্মের কারণে যাদেরকে অত্যাচারিত বা নিপীড়িত হয়ে যারা দেশ ছেড়েছেন, সেই সমস্ত দের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে এই আইনের যে নতুন প্রভিশন হয়েছে সেখানে। এবং সেখানে তাদেরকে বলা হয়েছে যে যারা 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে যারা এসে পৌঁছেছেন ভারতে এবং তারা এই সংশ্লিষ্ট ধর্মাবলম্বী মানুষ এবং তাদের কাছে কোনো হয় ভ্যালিড পাসপোর্ট নেই বা ভ্যালিড ভিসা নেই, তা সত্ত্বেও তারা এসে পৌঁছেছেন, কিন্তু এই ডকুমেন্ট না থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তেমনটাই কিন্তু এই মৈত্রীর সঙ্গে থাকো। বলছিলাম না যে এই নির্দেশের পর রাজনীতির হাওয়া আস্তে আস্তে গরম হচ্ছে। বিজেপি বিরোধী দলগুলো একসুরে কথা বলছে। বিজেপি এই নির্দেশিকা নিয়ে বিজেপি কি বলছে প্রথমে একবার শুনবো, তারপরে জানতে চাইব তৃণমূল কি বলছেন, শোনাবো আপনাদের। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। কোথায় রেখেছে?
জেলে লেগেছে। সো দিস ইজ দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। সব দেশেই হয় ডিটেনশন ক্যাম্প, মানে এরকম নয় যে যেখানে নতুন করে ঘর দুয়ার তৈরি করে সেখানে গব্বর সিংকে সেখানে জেলারের দায়িত্ব দেওয়া হবে, এরকম কোনো বিষয় নেই। এখনো যে নিয়ম আছে যে বাংলাদেশি কোনো নাগরিক ধরা পড়লে তাকে জেলে রাখতে হয়, সেই অনুপ্রবেশকারীকে সেরকম জেলে রাখতে হয়, সেই জেলটাই ডিটেনশন ক্যাম্প। কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, কিন্তু আইন কানুন সম্বন্ধে তার জ্ঞানের পরিধি সন্দেহজনক। বাংলার পুলিশ বাংলাদেশি সন্দেহ যাদের গ্রেপ্তার করছে তার নির্দিষ্ট আইন আছে, কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে যে কথা বলা হয়েছে ক্যাম্প তৈরির, ভারতবর্ষের কোন জায়গায় দেখাতে পারবেন ডিটেনশন ক্যাম্পের কোন রকম আইনগত প্রভিশন আছে? এনআরসি বলে একটা পদার্থকে আসামের জন্য করা হয়েছিল, ভারতবর্ষের আর কোথাও নয়। এটা নিয়েও সুপ্রিম কোর্ট হবে। সুপ্রিম কোর্টের কাছে শিগগিরই কেন্দ্রীয় সরকার আরো 2-3টে থাপ্পড় খেতে চলেছে। এখানে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে, তা হলো মৈত্রেয়ী একটু আগে যখন মৈত্রেয়ী বলছিল যে এর আগে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম লাইন ছিল, সেটা এবার 2014 থেকে 10 বছর বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম লাইন দেওয়া হয়েছে। মৈত্রেয়ীর থেকে একটু জানতে চাইবো, মৈত্রেয়ী কেন? দেখো, যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ফরেনার্স অ্যান্ড ইমিগ্রেশন অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট রয়েছে, যে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-এর রুলস অনুযায়ী তারা যখন রুল ফর্ম করেন তখন তারা সেক্ষেত্রে কাট অফ যে ইয়ার রয়েছে সেটার চেঞ্জ তারা করেছেন এবং এর সাথে অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু যেটা বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সাম্প্রতিককালে বাংলাদেশ এবং আফগানিস্তান মতো দেশ থেকে প্রচুর সংখ্যক এই যে সমস্ত ধর্মাবলম্বী মানুষদের কথা বলা হচ্ছে তারা ভারতে এসেছেন, এবং যেহেতু 2014 কাট অফ মার্কস ছিল, এর আগে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত কাট অফ মার্ক ছিল, ফলে তারা একটা আশঙ্কায় ভুগছিলেন যে তাদের ক্ষেত্রে কি হবে। এবং বিশেষত সাম্প্রতিককালে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি হয়েছে তারপরেও কিন্তু প্রচুর এই সমস্ত যারা বাংলাদেশের সংখ্যালঘুরা তারা ভারতে চলে এসেছিলেন, তারা শরণার্থী হিসেবে তারা আসার চেষ্টা করেছিলেন, ফলে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা আশঙ্কার জায়গা ছিল এবং সেই জায়গা থেকেই তাদের কিছুটা রিলিফ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যই এর পেছনে পলিটিক্যাল সিদ্ধান্ত রয়েছে বলেও কিন্তু যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারা মনে করছেন যে নির্বাচন সামনে রয়েছে, বাংলায় নির্বাচন সামনে রয়েছে এবং অনুপ্রবেশ এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু মতুয়া ভোট সেখানে একটা বড় ফ্যাক্টর, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বাড়তি গেন তাদেরকে পাইয়ে দেওয়ার জন্যই এই কাট অফ ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তাতে একটা বাড়তি সুবিধা এবং বাড়তি হিন্দু ভোটের ক্ষেত্রে এবং মতুয়া ভোটের ক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারে বিজেপি, সেই বিষয়টার সুবিধা পাওয়ার জন্য এবং ভোটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের তরফ থেকে বলা হচ্ছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে যে এই গোটা বিষয়টি একেবারে কাকতালীয়, কারণ রুলস যখন ফর্ম করা হচ্ছে, যেহেতু আইনটি অ্যামেন্ড করা হয়েছে এপ্রিল মাসে এবং সেই কারণে তার যখন রুলস ফর্ম হয়েছে সেই কারণে এই কাট অফ ইয়ারটা রাখা হয়েছে 2024 সালে। অতনু। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম, জানিয়েছিলাম যারা 14 সালের 31শে ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে। তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো। 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে, তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো, যার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ। পার্লামেন্টে একদিন সে আলোচনা করেনি, আজকে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা জন্য নোটিফিকেশন বেরিয়েছে, এখন দেখলো যে এটাকে একটা ফায়দা নেওয়ার জন্য মতদের কাছে ভালো সাজার জন্য শান্তনু ঠাকুর এটা তুলে ধরলো। রাজনীতিতে ঢুকেছেও মিথ্যে নেই, বারবার করে সেখানে বড় মার কাছে এসে পায়ে প্রণাম করে গেল, ওরা কান্দিতে গেল ভোটের জন্য, কিন্তু আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে, মতদের জন্য কি করেছে? এই যে ডিটেনশন পশ্চিমবাংলা যেটা করছে বাংলাদেশের রোহিঙ্গার জন্য, তাহলে এই যে মতদের মার খাচ্ছে কেন? ওই সেখানে তো শান্তনু ঠাকুর এখন বাঁচানোর জন্য যাচ্ছে না। খেজুরিতে 2 বিজেপি কর্মীর মৃত্যুর মামলা, যে মামলায় সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে সিবিআই কেন, হাইকোর্ট বলেছিল সিবিআই কেন, সিআইডি বিচার করবে, সিআইডি তদন্ত করবে। তো সেই সিআইডি যে তদন্ত করছে সেই তদন্তের অগ্রগতির একটা ডেডলাইন দিলেন
এবং তার পাশাপাশি প্রশ্ন তুলে দিলেন, হাইকোর্ট প্রশ্ন তুলে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে পুলিশ যে বয়ান দিয়েছিল সেখানে কই এই দুই বিজেপি কর্মীর আঘাতের উল্লেখ তো নেই, তাহলে পুলিশ সম্পর্কে জনমনে আস্থা তৈরি হবে কিভাবে? অর্ণব রয়েছে আমার সঙ্গে, আর কি হলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানবো অর্ণব। দেখো, খেজুরির বিজেপি কর্মী মৃত্যুর যে মামলা, সেই মামলা ডিভিশন বেঞ্চ এবার সিডিআর অর্থাৎ এক্ষেত্রে কল ডিটেলস রেকর্ড সেটাই তলব করলো এবং নির্দিষ্ট করে খেজুরি থানা তদন্তকারী প্রথম অফিসার ইনফরমেশন এক্ষেত্রে ইনভেস্টিগেটিং অফিসার, খেজুরি থানার অফিসার ইনচার্জ এবং প্রথম ময়না তদন্ত করা তমলুকের সেই চিকিৎসক, তাদের যাবতীয় ফোন বা মোবাইলের কল ডিটেলস রেকর্ড চাওয়া হলো। এবং এক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট পর্যবেক্ষণ রেখেছে যে দুটো ময়নাতদন্তের রিপোর্টে আসমান জমিন ফারাক এবং সেক্ষেত্রে যেখানে এসএসকে হাসপাতালের ময়নাতদন্তের শরীরে আঘাতের চিহ্ন এবং সেই আঘাতের কারণে মৃত্যু, অর্থাৎ খুনের একটা মোটিভ যেখানে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ময়নাতদন্তে, সেক্ষেত্রে প্রথম তদন্তকারী অফিসার যারা তদন্ত করলেন খেজুরি থানার পুলিশ, সেই তদন্তকারী অফিসার যতজনের বয়ান নিল, অর্থাৎ পুলিশ যাদের বয়ান নিল, পুলিশ যেটাকে আগে আমরা বলতাম সিআরপিসির 161 বা গোপন জবানবন্দি যাদের নেওয়া হয়েছে, একজনও কেন পুলিশকে বললো না বা প্রসিকিউশনকে বললো না যে আঘাত করা হয়েছে বা অ্যাসল্টের কথা? এটা কি বিশ্বাসযোগ্য যে একজনও কেউ বললো না পুলিশকে এই ধরনের তথ্য, অর্থাৎ যেটা ময়নাতদন্তে উঠে আসছে? তারপরই কি এমন কথা হয়েছে ওই তদন্তকারী অফিসার বা ওসি বা প্রথম ময়নাতদন্ত করা চিকিৎসকের মধ্যে, সেটাই খুঁজে বার করার চেষ্টা করছে কলকাতা হাইকোর্ট এবং মিসিং লিঙ্কটা খুঁজে বার করার জন্য এটা একটা তরুকে থাকতে পারে বলে মনে করছে আদালত। তাই 8 সেপ্টেম্বর এই কল ডিটেলস, শুধু তাই না, প্রথম চিকিৎসক কোন ফোন নাম্বারে বেশি ফোন করেছে, কোন ফোন নাম্বার কিনা, অর্থাৎ খেজুরি থানার পুলিশ এবং চিকিৎসকরা কোনো নির্দিষ্ট এক ব্যক্তিকেই ফোন করছে কিনা, নির্দিষ্ট কমন কোনো জায়গায় ফোন গেছে কিনা, সেই বিষয়েই রিপোর্ট চাওয়া হলো। যদিও এটা 48 ঘন্টার মধ্যে পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে সিআইডিকে সময় দিয়েছে আদালত এই বিষয়টা আরো ছানবিন করে আগামী সোমবার 8 তারিখ এই বিষয়টাকে তথ্য রিপোর্ট আকারে আনার কথা বলা হয়েছে এবং তারপরে সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হবে কিনা বা সিআইডি তদন্ত কন্টিনিউ করবে কিনা এই বিষয়টা পর্যবেক্ষণ বা নির্দেশ দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ। একাদশ ও দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী। 7,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন এবং পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য জামিনের আবেদন করেছিলেন। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, ঠিক মামলা এই তদন্তের অগ্রগতি ঠিক কোন জায়গায়, যার জন্য তাদের আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করতে হলো এবং জামিন অবশ্য পেয়েও গেলেন, কেন? তবে জানিয়ে রাখবো যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নবম ও দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী, গ্রুপ সি এবং গ্রুপ ডি 4টি মামলার ক্ষেত্রে সিবিআইয়ের তরফে চূড়ান্ত চার্জশিট জমা পড়ে গিয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালতে। চূড়ান্ত চার্জশিটে যাদেরকে অভিযুক্ত দেখানো হয়েছিল সেক্ষেত্রে 3টি মামলার ক্ষেত্রে নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী এবং গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছিল, যাদেরকে গ্রেপ্তার করা হয়নি সিবিআইয়ের তরফে, কিন্তু যাদেরকে অভিযুক্ত দেখানো চার্জশিটে তাদের বিরুদ্ধে সামান ইস্যু করা হয়েছিল আদালতের তরফে। আজকে প্রত্যেক অভিযুক্ত তারা আজকে আদালতে আত্মসমর্পণ করেন এবং তারা জামিনের জন্য আবেদন করেন, কারণ সুপ্রিম কোর্টের একটি অর্ডারে বা নির্দেশ রয়েছে যে যে সমস্ত মামলার ক্ষেত্রে চার্জশিট দেওয়া হবে তদন্তকারী সংস্থার তরফে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে না, তবে তদন্তের প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যেতে পারে নিম্ন আদালত, ট্রায়াল আদালত থেকে। এই অর্ডারকে সামনে রেখেই অভিযুক্ত যারা আজকে আত্মসমর্পণ করেছিলেন আদালতে, সেক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী, বা গ্রুপ সি মামলার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য বা এসএসসি কর্তাদের মধ্যে সমরজিৎ আচার্য বা পর্ণা বসু, তারা প্রত্যেকেই আজকে আদালতে আত্মসমর্পণ করে তারা আবেদন করেছিলেন জামিনের। সেক্ষেত্রে আদালত শর্ত সাপেক্ষে 7,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করলেন। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যিনি তৎকালীন শিক্ষামন্ত্রী,
ইখতিয়ার, গত মাসেই সুপ্রিম কোর্ট তাকে গ্রুপ সি মামলাতে জামিন মঞ্জুর করেছিলেন। অন্যদিকে একাদশ, দ্বাদশ এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল না সিবিআইয়ের তরফে। এমনকি তাকে জিজ্ঞাসাবাদও করা হয়নি এই দুটি মামলার ক্ষেত্রে। তার আইনজীবী আজকে আদালতে তার হয়ে জামিনের জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ট্রায়াল কোর্টে জামিন মঞ্জুর করা হয়েছে শর্ত সাপেক্ষে। ধন্যবাদ। থানা জায়গা নেই, তাই থানার সামনে গাড়ি, যে গাড়িতে আপাত দৃষ্টিতে দেখলে বোঝা মুশকিল এই গাড়িতে কি আছে। এই গাড়ির ভিতরে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র রয়ে গিয়েছে। বলা হচ্ছে থানায় জায়গা নেই, কোথাও জায়গা নেই, তাই গাড়িতেই উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র। জায়গা জুটলো না আর কোথাও। এই প্রশ্নপত্র এখানে এভাবে রয়েছে, নিরাপদ তো, সুরক্ষিত তো। রাজকুমার রয়েছেন আমার সঙ্গে। রাজকুমার, গাড়িতে কেন প্রশ্নপত্র রয়ে গেছে? একদমই, দেখো অতনুদা, যে প্রশাসনের, পুলিশ প্রশাসনের বক্তব্য যে থানাতে যে পরিমাণে প্রশ্নপত্র এসছে, অর্থাৎ এবারই কিন্তু প্রথম যে উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টারের যে পরীক্ষা, সেই সেমিস্টার ভিত্তিক পরীক্ষার কিন্তু ওএমআর শিটে এবারই হচ্ছে। ফলে সেই স্বাভাবিক কারণেই প্রশ্নপত্র এবং ওএমআর শিট সব কলকাতার যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেই শিক্ষা সংসদ থেকে এসেছে গাড়িতে করে, এবং একটু বেশি পরিমাণে এসেছে। এই কারণে পুলিশ বলছে যে এগুলো থানাতে রাখার জায়গা নেই, এবং জায়গা নেই যেহেতু সেই কারণে এগুলো গাড়ি থেকে নামানো যাবে না। আর কাউন্সিলের থেকে যারা এই প্রশ্নপত্র নিয়ে এখানে এসছেন তারা পড়েছেন বিপদে। তাহলে এগুলো থানায় যদি না দেখা যায় তাহলে কোথায় রাখা হবে? বিষয়টি নিয়ে কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যেই জরুরি বৈঠক ডেকেছে এবং বৈঠক হচ্ছে, এবং প্রশ্নপত্র কিন্তু প্রায় দুদিন থেকে, এবং যেটা আমরা জানতে পারছি যে সোমবার রাতের মধ্যে জেলার বিভিন্ন থানাতে এই প্রশ্নপত্র এভাবে গাড়িতে করে, ক্যান্টার গাড়িতে করে এসেছে। দুদিন থেকে কিন্তু থানার সামনে গাড়িতেই এই প্রশ্নপত্র রয়েছে। অতনুদা, ধন্যবাদ। परसों सुबह आया है, अभी तक गाड़ी खाली नहीं हुआ है। हमको अलीपुर द्वार थाना में जो है बोला था कि गाड़ी जाएगा, अभी तो सील है, गाड़ी के अंदर क्या है नहीं है वो तो मेरे को मालूम नहीं है। कोई खबर, कुछ खबर नहीं है? नहीं सर, हमको तो मालूम नहीं है। कोई क्वेश्चन पेपर? अब क्या है भगवान जाने। कहाँ से लाया? ये हम कलकत्ते से लाया। हमको तो दिक्कत है यहाँ पे गाड़ी खाली हो जाए और हम कलकत्ता चला जाए। দু ধরনের ওএমআর শিট থাকবে এখানে। এখন যেগুলো ইউজড হয়নি, যেগুলো দিয়ে পরীক্ষা দেবে বাচ্চারা, সেই ওএমআর শিটগুলো কাস্টোডিয়ানের কাছে থাকবে, এবং যেগুলো ইউজ করা হবে, মানে বাচ্চারা উত্তর করবে, পরীক্ষার্থীরা উত্তর করবে, সেইগুলো আবার এই কাস্টোডিয়ানদের কাছে জমা রাখতে হবে। তার জন্য আমাদের স্পেস রাখতে হচ্ছে, এই কারণেই ক্রাইসিসটা হচ্ছে। এখানে একটা পুলিশ স্টেশনেই দেখা গেছে যে একাধিক সেন্টার আছে, সেখানেই সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন, যেখানে রাখা হয়েছে পুলিশের নজরদারির মধ্যেই, সার্ভিলেন্সের মধ্যেই সেগুলো রাখা আছে।